গল টেস্টে মিরাজ মোস্তাফিজের শুরুর ধাক্কা সামলে উঠেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ৩২১ রান। দ্বিতীয় দিনে যত দ্রুত সম্ভব লঙ্কানদের অল আউট করার পরিকল্পনা টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অন্তত ড্র করবে বাংলাদেশ, প্রত্যাশার সমর্থকদের। বিসিএলে চলছে দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের দাপট। এবার ডাবল সেঞ্চুরি পেলেন শাহরিয়ার নাফিস। পূর্বাঞ্চলের বিপক্ষে ৩৯৭ রানের লিড উত্তরাঞ্চলের। এবং ওয়ার্ল্ড হকি লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এগিয়ে থেকেও ওমানের কাছে ৩-২ গোলে হারল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ মিশর। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই জয় বাংলা কাপের খবর। কুশল মেন্ডিস ও গুণারত্নের ব্যাটিং দৃঢ়তায় গলে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩২১ রান। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেয়া কুশল মেন্ডিস দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ১৬৬ রান নিয়ে। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। তার আগে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারী দিবসের উপলক্ষে যে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান সেটি আমরা সরাসরি সেখান থেকে দেখে আসবো। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আধার ভাঙার শপথে বিশ্ব নারী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের অনুষ্ঠানে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম। চলে যাচ্ছি আমাদের খেলার সময়ে। কুশল মেন্ডিস ও গুণারত্নের ব্যাটিং দৃঢ়তায় গলে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩২১ রান।
ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেয়া কুশল মেন্ডিস দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন 166 রান নিয়ে। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরো জানাচ্ছেন এস এম ইকবাল। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই শুভাশিসের বলে কট বিহাইন্ড কুশল মেন্ডিস, কিন্তু নো বলের কারণে সে যাত্রায় প্রাণ ফিরে পান এই ডানহাতি ব্যাটসম্যান। ভাগ্যের এই রসিকতাটুকু বাদ দিলে গল টেস্টের প্রথম দিনের পুরোটাই ছিল মেন্ডিসময়, যাতে হেসেছে তার ব্যাট আর নেচেছেন টাইগার বোলাররা। টেস্ট ম্যাচের শুরুটাও হয়েছে সমালোচনার মধ্য দিয়ে। স্বাগতিক শ্রীলঙ্কা যেখানে 3 স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে, সেখানে সমান সংখ্যক পেসার টাইগার ডেরায়। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এমন বিতর্ক থাকলেও সেখানে পানি ঢেলে দেন শুভাশিস। লঙ্কানদের স্কোরবোর্ডে 15 রান যোগ হতে না হতেই উপুল থারাঙ্গাকে ফেরান তাইজুলকে রিপ্লেস করে এই পেসার। ব্যাটসম্যানদের পক্ষে কথা বলা গলের উইকেটে হয়তো আজ রাজ করবেন বোলাররাই, এমন ইঙ্গিত দিয়ে দলীয় 60 রানে করুণারত্নকে সাজ করে ফেরান মিরাজ। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানো দীনেশ চান্ডিমাল মুস্তাফিজে বিভ্রান্ত হয়ে একই পথ অনুসরণ করলে আরো উজ্জ্বল হয় সেই সম্ভাবনা। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা বোধ হয় এখানেই। একসময় ইনিংসের লাগাম যেখানে ছিল টাইগার বোলারদের হাতে, সেটাই ধীরে ধীরে ছিনিয়ে নিতে থাকে মেন্ডিস করুণারত্ন জুটি। টাইগার অধিনায়ক মুশফিকের কোনো পরিকল্পনাই তখন কাজে আসছিল না। নিয়মিত বোলারদের সাথে পার্ট টাইমার মাহমুদুল্লাহ সৌম্যরাও ব্যর্থ অধিনায়ককে ব্রেক থ্রু এনে দিতে। তবে দিনের শেষ দিকে অধিনায়কের সঙ্গে পুরো বাংলাদেশ দলের মুখে হাসি ফোটান স্পিড স্টার তাসকিন আহমেদ। ব্যক্তিগত 85 রানে গুণারত্নে আউট হলে থামে চতুর্থ উইকেটে মেন্ডিসের সঙ্গে তার 196 রানের জুটি। কিন্তু 166 রানে ব্যাট করতে থাকা কুশল মেন্ডিস দিন শেষে ঠিকই গলার কাটা হয়ে থাকলেন টাইগারদের। দিনের শুরুতে 3 উইকেট নিয়ে লঙ্কানদের কিছুটা চাপের মুখে ফেললেও শেষ পর্যন্ত তার ধরে রাখতে পারেনি টাইগাররা। একই সঙ্গে দলের ব্যাটিং বান্ধব উইকেটে 3 পেসার খেলানোর যুক্তিটাও ছিল প্রশ্নবিদ্ধ। তাই দ্বিতীয় দিনের শুরুতে দারুণ কিছু না হলে এই ম্যাচের লাগামটা যে শ্রীলঙ্কা টেনে ধরবে তা বলাই যায়। গলের ক্রিকেট ক্লাব থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এদিকে গল টেস্টের প্রথম দিন খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয় দিনে যত দ্রুত সম্ভব লঙ্কানদের অল আউট করার লক্ষ্য বাংলাদেশের। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। এদিকে টাইগার একাদশে 3 পেসার থাকার বিষয়টি অবাক করেনি লঙ্কান ব্যাটসম্যানদের। তবে প্রথম ইনিংসে বড় সংগ্রহের সঙ্গে নিজের ডাবল সেঞ্চুরি করার বিষয়ে দৃঢ় সংকল্পের কথা জানান কুশল মেন্ডিস। ম্যাচের শুরুতে টাইগার বোলারদের বোলিং তোপে যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা, তখন আশার আলো জ্বলে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটারদের মনে। তবে উপুল থারাঙ্গা, করুণারত্নে ও চান্ডিমালের উইকেট হারিয়ে বিপাকে পড়া লঙ্কানদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেন্ডিস ও গুণারত্নে। দুজনের ব্যাটিংয়ে টাইগার বোলারদের হাত থেকে ম্যাচের লাগাম চলে যায় লঙ্কান ব্যাটসম্যানদের কাছে। ফলস্বরূপ দিন শেষে 4 উইকেটে 321 রানে স্বস্তির সংগ্রহ দুশ্চিন্তা বাড়িয়েছে মুশফিক সাকিবদের। দিনের শুরুটা ভালো হলেও দিন শেষে বাংলাদেশ দলের কেন এমন দুরবস্থা, তার উত্তরে উইকেটের স্পিন বিরোধিতা ও গরম আবহাওয়াকে দুষলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। 2-3 দিন এরকমই থাকবে। আশা করি যে 3 দিন পর থেকে একটু টান করা শুরু করবে উইকেটে। অলরেডি কিন্তু 4টা টপ অর্ডার ব্যাটসম্যান পড়ে গিয়েছে, ওদের কিন্তু আর 2টা মেইন ব্যাটসম্যান আছে। সো আশা করি যে কালকে যদি আমরা ইনশাল্লাহ ওদের যে 2টা এখন ব্যাটিং করছে মেইন ব্যাটসম্যান, ওদের যদি আর্লি উইকেটটা নিতে পারি তাহলে কিন্তু লো অর্ডার ব্যাটসম্যানরা চলে আসবে। সো লো অর্ডাররা কিন্তু এই উইকেটে অত বেশি রান করতে পারবে না। এদিকে স্বাগতিকদের স্কোয়াডে যখন 3 স্পিনারের সাথে 2 পেসার, সেখানে প্রতিপক্ষের একাদশে ঠিক তার উল্টো চিত্র, যা মোটেও অবাক করেনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে। তাই দ্বিতীয় দিনে টাইগারদের বিপক্ষে রানের পাহাড় গড়ার সংকল্প তার কণ্ঠে। বাংলাদেশ দলে 3 পেসারকে দেখে মোটেও অবাক হয়নি, কারণ তারা যা ভালো মনে করেছে সেভাবেই দল সাজিয়েছে। দলের বিপর্যয়ে আমার যা দায়িত্ব ছিল তা পালন করার চেষ্টা করেছি। দ্বিতীয় দিনেও তা অব্যাহত রেখে দলীয় স্কোর বড় করতে চাই। প্রথম দিন শেষেই স্কোরবোর্ডে 321 রান তুলেছে স্বাগতিকরা। দিন গড়ানোর সঙ্গে উইকেটও ব্যাটসম্যানদের জন্য হবে কঠিন। এখনো টেস্টের 4 দিন বাকি থাকলেও গল টেস্ট বাঁচানোর জন্য দায়িত্বটা যে বাংলাদেশের ব্যাটসম্যানদেরই নিতে হবে তার বলার অপেক্ষা রাখে না। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন টাইগার সমর্থকরা। স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানলেও ভক্তদের প্রত্যাশায় এই ম্যাচে নিজেদের আলাদাভাবে মেলে ধরবেন সাকিব, তামিম, মুস্তাফিজরা। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় গল থেকে টাইগার সমর্থকদের খবর জানাবো এস এম ইকবালের রিপোর্টে।
মিরপুর থেকে মেলবোর্ন কিংবা জোহানেসবার্গ থেকে জ্যামাইকা, পৃথিবীর যে প্রান্তে ক্রিকেট নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ, সেখানে উপস্থিত সমর্থকরা। প্রিয় দলকে কাছ থেকে সাহস যোগাতে যার ব্যতিক্রম হয়নি শ্রীলঙ্কার গলেও। ওয়ানডে কিংবা টি-20-র তুলনায় কিছুটা ধীর মেজাজের খেলা টেস্ট, তাই ক্রিকেটের এই ফরম্যাট নিয়ে দর্শক আগ্রহ থাকে কম। তবে এখানেও যেন ব্যতিক্রম টাইগার ভক্তরা। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তো শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। তো আমাদের ক্রিকেট প্রেমীদের একটাই প্রত্যাশা থাকবে, বাংলাদেশ টিম অবশ্যই ভালো করবে। আমরা অনেক বেশি উন্নত করছি, আর যেই শ্রীলঙ্কান টিম এখন আমরা আশা করি আমাদের যেই টিম আমাদের জিতার মতো টিম, সিরিজ জয়ের মতো টিম। 22 গজের ক্রিকেট এখন আর সীমাবদ্ধ নয় বৃত্তাকার মাঠে, সেই গন্ডি পেরিয়ে তা আজ জায়গা করে নিয়েছে দর্শক হৃদয়ে। তাই বাঙালির কাছে এটি যেন একটি আবেগেরই খেলা, সেই আবেগটা আরো বেশি ঘনীভূত হয় প্রবাসী মনে। বাংলাদেশের খেলা লাইভ স্টেডিয়ামে এসে আমরা দেখতে পারতেছি, আমরা অনেক ভালো লাগতেছে। নিজ চোখে গোয়াল স্টেডিয়ামে আমি একটা ম্যাচ দেখতে, তাও আমার দেশের দল বাংলাদেশ, আমি খুব আনন্দিত। আমরা এখানে খেলা দেখতে আসছি, বাংলাদেশের খেলা খুব আনন্দ লাগতেছে আমাদের কাছে। দিন শেষে শ্রীলঙ্কার নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ, তবে টাইগার ভক্তদের প্রত্যাশা 2013 গল টেস্টের সুখস্মৃতি সাকিব মুশফিকদের হাত ধরে আবারও ফিরবে এই ম্যাচে। এস এম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড ও ভারত সফরে বাংলাদেশের কিছু ব্যক্তিগত পারফরমেন্স ছিল। সেই দুই সফরের পারফরমেন্সগুলো দলগতভাবে কাজে লাগাতে পারলে শ্রীলঙ্কা সফরে আশানুরূপ ফলাফল আনা সম্ভব, এমনটাই মত সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। ব্যাটিং বোলিং দুই বিভাগেই শ্রীলঙ্কান বর্তমান দলের সাথে খুব একটা পার্থক্য দেখছেন না সাবেক এই ক্রিকেটার। শ্রীলঙ্কার আগে আমার মনে হয় যে দুটো টাফ ট্যুর বাংলাদেশ করেছে, যেটা হচ্ছে নিউজিল্যান্ড এবং একটা ম্যাচ খেলেছে ইন্ডিয়াতে। সেই ম্যাচগুলোতে ইন্ডিভিজুয়ালি হয়তো ভালো কিছু খেলেছে, ইনিংস বেশ কিছু ভালো ভালো বড় ইনিংস দেখা গেছে, বাট দলগতভাবে হয়তো রেজাল্ট আসে নাই। এই দলগতটাই যদি শ্রীলঙ্কাতে করতে পারে তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে বাংলাদেশ টিমের জন্য, এবং ডিফারেন্সটা বাংলাদেশের খুব বেশি না আমার কাছে মনে হয়, এবং সাথে কন্ডিশনটাও কিন্তু বাংলাদেশের সুইটেবল। আমাদের প্লেয়াররা কিন্তু মোর ম্যাচুয়ার দেন শ্রীলঙ্কান, তো সব কিছু মিলে বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো। বাংলাদেশ টিমের সম্ভাবনা খুবই ভালো আছে। আমি একটা ব্যাপারে খুবই আশাবাদী ছিলাম, হয়তো রুবেলকে টিমে দেখার আশা করেছিলাম, বিকজ রুবেল হোসেন আমার কাছে মনে হয় যে এখনো ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের টেস্টের জন্য। রিসেন্টলি সে বিসিএল এ কিন্তু ফ্যান্টাস্টিক বল করেছে। বিসিএল এর খবর, দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের দাপট চলছেই। তুষার ইমরানের পর এবার ডাবল সেঞ্চুরি পেলেন শাহরিয়ার নাফিস। বিকেএসপিতে মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে 8 উইকেটে 749 রান করেছে দক্ষিণাঞ্চল, যা বিসিএল এর সর্বোচ্চ ও ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ 3 উইকেটে 184 রান। অন্য ম্যাচে ফতুল্লায় পূর্বাঞ্চলের বিপক্ষে 397 রানের লিড নিয়েছে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা উত্তরাঞ্চল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 239 রান সংগ্রহ উত্তরাঞ্চলের। বিকেএসপিতে দ্বিতীয় দিনে করা 8 উইকেটে 701 রান নিয়ে খেলতে নামে দক্ষিণাঞ্চলের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিস ও নাজমুল ইসলাম। আগের দিনে শাহরিয়ার নাফিসের ব্যক্তিগত 170 রানের ইনিংসকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করার লক্ষ্যেই রানের পাহাড় গড়ে তুললেও ইনিংস ঘোষণা না করেই খেলা চালিয়ে যায় দক্ষিণাঞ্চল। শেষ পর্যন্ত সফল হন শাহরিয়ার। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থাকেন 207 রানে। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ সংগ্রহ থেকে মাত্র 7 রান দূরে থেকে দক্ষিণাঞ্চল 8 উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে 749 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে মধ্যাঞ্চল। ওপেনিং জুটিতে 50 রান করে রনি তালুকদার আউট হলেও সাইফ হাসানকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। 74 রান আসে এ জুটি থেকে। এরপর 50 করে সাইফ আউট হলে সাদমানকে সঙ্গ দিয়ে যান মার্শাল আইয়ুব। 59 রানের জুটি গড়ে তিনি আউট হন 37 রানে। আর 50 পূর্ণ করে দিন শেষে সাদমান অপরাজিত থাকেন 63 রানে। ফলে 565 রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে 3 উইকেটে 184 রান নিয়ে দিন শেষ করে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক নেন 2টি উইকেট। আরেক ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে দিনের শুরুতেই অল আউট হয়ে যায় পূর্বাঞ্চল। আগের দিনের 7 উইকেটে 192 রান নিয়ে খেলতে নেমে যোগ করতে পারে মাত্র 24 রান। সাইফুদ্দিন 40 ও ফেরদৌস আউট হন 34 রানে। ফলে প্রথম ইনিংসে 158 রানের লিড পায় শেষ রাউন্ডের আগেই 19 পয়েন্ট নিয়ে শিরোপার পথে এগিয়ে থাকা উত্তরাঞ্চল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খায় তারা। 60 রানে উত্তরাঞ্চল হারায় 4টি উইকেট। এরপর দলের হাল ধরতে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও নাসির হোসাইন। তাদের 139 রানের জুটিতে বড় লিড পায় তারা। 50 করে নাসির 63 রানে আউট হলেও দিন শেষে শান্ত অপরাজিত থাকেন 91 রানে। শেষ পর্যন্ত 397 রানের বিশাল লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে উত্তরাঞ্চল। শামীম ইকবাল, সময় সংবাদ। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর খবর। পুল এ তে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ওমানের কাছে 3-2 গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচে দুবার এগিয়ে গিয়েও হার মানতে হয়েছে স্বাগতিকদের। ফলে পুল এ থেকে তৃতীয় স্থান নিয়ে এই কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্ব হকির র্যাঙ্কিংয়ে ওমান 31তম অবস্থানে, আর তাদের ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা বাংলাদেশ রয়েছে এক ধাপ পিছিয়ে 32-এ। তাছাড়া সাম্প্রতিক সময়ে বিশ্ব হকির এই দ্বৈরথে দুদলই একে অন্যের জন্য হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী।
মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের আগে তাই অনেকটাই যুদ্ধের পূর্বাবস্থা। গত 10 বছরের মধ্যে চোখে পড়ার মতো দর্শক সমাগম স্টেডিয়ামের গ্যালারিতে। লাল সবুজদের প্রতিনিধিদের উৎসাহ দিতে সমর্থকদের গগন বিদারী চিৎকারে হকি স্টেডিয়ামের আকাশ বাতাস তখন মুখরিত। ম্যাচের গল্পে 9 মিনিটের মাথায় প্রথম লিড বাংলাদেশের। মিলন পিন্টুর স্টিক হয়ে চয়নের পেনাল্টি কর্নার যখন ওমানের জালে আশ্রয় নিল, তখন উল্লাসে ফেটে পড়েছে স্বাগতিক সমর্থকরা। তবে বাংলাদেশের গোলরক্ষক অসীম ম্যাচের 14 মিনিটে ওমানের আশরাফকে ফাউল করলে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে 1-1 সমতা আনেন ওমানের বাইত জান্দাল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবারও লিড জিমি চয়নদের। 17 মিনিটের মাথায় জিমির পাসে ওমানের গোলরক্ষককে পরাস্ত করেন রোমান সরকার। বাংলাদেশের পক্ষে তখন স্কোর লাইন 2-1। ম্যাচে এর পরের গল্পে শুধুই ওমানের আধিপত্য। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের 25 মিনিটে হাসানি মুহানা ও এর 1 মিনিট পরই বাতাসি খালিদের গোলে 3-2 গোলে লিড পায় ওমান। এরপর ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত অলিভার কার্টেজের শিষ্যরা শত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। আর সে কারণেই দেশের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ওমানের বিপক্ষে প্রথমবারের মতো হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তবে এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কিছুটা বিরক্তই হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক জাহিদ হোসেন। এখন ভাই যত গেজাইবেন তত গেজানো হইব। আমার ভাষায় চলে আইতে হয়। আমরা স্কোরিং করতে পারি না, আমাদের প্রচুর মিস হয়েছে। ওদের যা মিস হয়েছে তার চেয়ে ডবল আমাদের মিস হয়েছে। আগামী 9 মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মিশরের মোকাবেলা করবে জিমি বাহিনী। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে 5-1 গোলের দুর্দান্ত জয়ে বি গ্রুপের শীর্ষে থেকেই ওয়ার্ল্ড হকি লিগের গ্রুপ পর্ব শেষ করল চীন। দিনের অন্য ম্যাচে ফিজিকে 11-1 গোলে উড়িয়ে দিয়েছে এ গ্রুপের সেরা হয়েছে মালয়েশিয়া। আর ঘানার বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্রয়ের পর টাই ব্রেকে 4-2 গোলের জয় পেয়েছে মিশর। লড়াইটা শুধু ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিং এর 41-এ থাকা শ্রীলঙ্কার বিপক্ষে 18-তে থাকা চীনেরই নয়, লড়াইটা বি গ্রুপের শীর্ষস্থান দখলেরও। আর সেই লড়াইয়ে দিন শেষে জয়ী দলের নাম চীন। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে টাই ব্রেকে হারের ক্ষত নিয়ে লঙ্কানদের বিপক্ষে খেলতে নামে চু ইয়াং বিওর শিষ্যরা। ম্যাচের 6 মিনিটেই পূর্ব এশিয়ার দেশটির হয়ে ডেডলক ভাঙেন গুও জিনজিয়াং। এর 4 মিনিট পরে লিডটাকে দ্বিগুণ করেন ডিফেন্ডার গুও জিয়াংপিং। তবে লঙ্কানদের হয়ে 11 মিনিটে রজিত কুলাথুঙ্গা গোল করলে দারুণ কিছুর আভাস দেয় দ্বীপরাষ্ট্রটি। কিন্তু 41 থেকে 55 এই 14 মিনিটের ব্যবধানে চীনের হয়ে ডু তালাকে, গুও জিনজিয়াং এবং অধিনায়ক ডু চেন কোর্টশিটে নাম লেখালে 5-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে 2006 সালের এশিয়ান গেমসের রানার্স আপ দলটি। এর আগে দিনের প্রথম ম্যাচে র্যাঙ্কিং এর 44তম স্থানে থাকা ফিজিকে একরকম গোল বন্যায় ভাসিয়েছে মালয়েশিয়া। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে যার শুরুটা করেন সারহিল সাবাহ। এরপর সময় যত গড়িয়েছে মালয়েশিয়ার গোলের সংখ্যাটাও ততই বেড়েছে। মালয়েশিয়ানদের হয়ে সাহরিল 4টি, শরীফ ফিত্রি 3টি, বাহারেম রশিদ 2টি এবং 1টি করে গোল করেন রহিম রাজি ও টেঙ্গুর আহমেদ। আর পেনাল্টি থেকে ম্যাচের 29 মিনিটে ফিজির হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন জেরাম এডওয়ার্ড। এদিকে দিনের আরেক ম্যাচে টাই ব্রেকে ঘানাকে 4-2 গোলে হারানোর মাসুলটা মিশরকে দিতে হলো বি গ্রুপের রানার্স আপ হয়ে। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে চীন ফিজির, ঘানা ওমানের এবং শ্রীলঙ্কা মালয়েশিয়ার মুখোমুখি হবে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে নাপোলির বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এমিরেটসে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। গেল মৌসুমে নামের সাথে সুবিচার করতে পারেনি দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম বড় নাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে আসছে মৌসুমে পুরনো রূপে ফিরতে তারুণ্য নির্ভর দল গড়ছেন ধানমন্ডির জায়ান্টরা। বিদেশি কোটায় থাকতে পারে চমক, সেই সঙ্গে ভালো মানের আফ্রিকানদের দিকেও নজর ক্লাব কর্মকর্তাদের। দেশের ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে দাপুটে নাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নানা কোন্দলে গেল মৌসুম খুব একটা ভালো না গেলেও তার আগের 2 মৌসুমে শিরোপা জিতেছিলেন তারা। ক্লাবটির ট্রফি কেসে আছে আন্তর্জাতিক শিরোপাও। শুধু কি তাই, দেশি বিদেশি নামকরা ফুটবলারদের দলে নিয়েও বারবার চমক দেখিয়েছে ধানমন্ডির ক্লাবটি। কিন্তু 2015-16 মৌসুমকে নিজেদের ক্লাব ইতিহাসে কালো অধ্যায় বলবে সমর্থক থেকে সংগঠকরা। শেখ জামালের গেল 2 মৌসুমে দল গড়া নিয়ে ফুটবল অঙ্গনে যুক্ত হয়েছে নানা ইতিহাস। শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে দলবদলের সিদ্ধান্ত, যার ফলে প্রিমিয়ার লিগে অনেকটা সাইড বেঞ্চের ফুটবলার নিয়ে মাঠে নামতে হয়েছিল শেখ জামাল ক্লাবকে, যার ফলস্বরূপ পেশাদার লিগ তারা শেষ করেছে 3 নম্বরে থেকে।
সামনে নতুন মৌসুম, তাই ক্লাবটি পরিকল্পনা করছে নতুনভাবে। বিগত মৌসুমগুলোতে তারকা নির্ভর দল গড়েছিল ধানমন্ডির জায়ান্টরা। এবার সেই ধারণা থেকে বেরিয়ে অনেকটা তারকা তৈরিতে মাঠে নেমেছে ক্লাবটি। গতবারও আমরা টিম করতে পারিনি, আমাদের যে প্রবলেম ছিল ওই 8 জন প্লেয়ারকে নিয়ে। এই বছর আমাদের ইয়াং যারা আছে ওই প্লেয়ারদেরকে নিয়ে আমরা একটা টিম করা, বিশেষ করে আমরা ফরেনগুলোর দিকে বেশি আমরা ভালো প্লেয়ার আনার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা ল্যান্ডিংকে রেখেছি এই বছরের জন্য, বাট আমাদের আরো 5 থেকে 6 জন প্লেয়ার আসবে। কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন, তবে নতুন কেউ নয়। পুরনো কোচ জোসেফ আফুসির উপরই আবারও ভরসা করছে ক্লাব কর্তারা। তবে দলের ট্রেনার হিসেবে দেখা যেতে পারে নতুন বিদেশি। জোসেফ আফুসি ছিল, এর আগে 2 বছর শেখ জামাল এসে কোচিং এর দায়িত্বে ছিলেন। এবছর আমরা তাকেই নিয়ে আসছি। সাথে আমাদের আছে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, গোলকিপার কোচ আছে, আর আমাদের যে ট্রেনার ছিল যে এরিয়াল কোলম্যান, সে হয়তো আসতে পারে, তার সাথে কথা হচ্ছে। নতুন ফুটবলার তুলে আনতে বয়স ভিত্তিক দল তৈরিতে কাজ করছে কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে একাডেমির আদলে একটি ডরমেটরি তৈরি করা হচ্ছে বলেও জানান এই ক্লাব কর্মকর্তা। অনেক শীতের দেশের মানুষ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। প্রথম লেগে 3-1 ব্যবধানে জয়ে সেরা আর প্রায় নিশ্চিত মাদ্রিদিস্তানদের। অন্য ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে 5-1 গোলের জয় পেয়েছে বাভারিয়ানরা। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। Perché siete qui? Siamo commercianti. Tu menti. চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ শব্দ দুটিকে সমার্থক বললে কি ভুল হবে? ঘরোয়া লিগে মাদ্রিদের ক্লাবটির পারফরমেন্স যেমনই হোক, ইউরোপের সেরা ক্লাবগুলোর এই টুর্নামেন্টে আসলেই খোল নলচে বদলে যায় মাদ্রিদ। 11টি শিরোপা জয় করা ক্লাবটি নিজেদের আরো উঁচুতে তুলে নেওয়ার পথে এবারও এগুচ্ছে ভালোভাবেই। শীর্ষ 16তে ইতালির ক্লাব নাপোলের বিপক্ষে প্রথম লেগে 3-1 ব্যবধানে জয়ে কোয়ার্টারের পথে এক পা বাড়িয়ে রেখেছে রোনালদো বেনজেমারা। তারপর অবশ্য সতর্ক থেকে মাঠে নামছে লস ব্ল্যাঙ্কোসরা। নাপোলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে লা লিগায় এইবারের বিপক্ষে দলের প্রথম সারির ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন কোচ জিনেদিন জিদান। ক্রুস, মার্সেলোদের সঙ্গে ইতালিতে মাঠে থাকবেন চোট কাটিয়ে ফেরা CR7। সেই সঙ্গে বেনজেমা, রামোস, মদ্রিচরা তো থাকছেনই। দলে বড় কোনো ফুটবলার না থাকার পরও ঘরোয়া লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিক পারফরমেন্স করে আসছে ম্যারাডোনার উত্তরসূরিরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 8-এ জায়গা করে নিতে রিয়ালকে শুধু হারালেই চলবে না, ব্যবধানটা হতে হবে অন্তত 3 গোলের। বাস্তবতা বলছে তা হয়তো অসম্ভব, কিন্তু নিজেদের মাঠে খেলা বলেই সে স্বপ্ন দেখতেই পারে গিলাস জুরিরা। কারণ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে শেষ 10 ম্যাচের মাত্র 1টিতে হেরেছে তারা। তবে অন্য ম্যাচে অসম্ভব সমীকরণ নিয়ে মাঠে নামবে আর্সেনাল। প্রথম লেগে জার্মানি থেকে 5-1 গোলের লজ্জা নিয়ে ফিরেছে গানাররা। পরবর্তী রাউন্ডে যেতে আর্সেন ওয়েঙ্গার শিষ্যদের 5 গোলের ব্যবধানে জয়ের সঙ্গে লিখতে হবে নতুন ইতিহাসও। কেননা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে কোনো ক্লাবই 4 কিংবা তার বেশি গোলে পিছিয়ে থেকে ফিরতি লেগে জয় পায়নি। এছাড়া সবশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারের সঙ্গে শেষ 5 ম্যাচে 3টিতে হেরেছে আর্সেনাল। ক্লাবে কোচ আর্সেন ওয়েঙ্গারের জায়গাও বেশ নড়বড়ে। তবে গানার বসকে কিছুটা স্বস্তি দেবে অ্যালেক্সিস সানচেজের দলে ফেরা। অন্যদিকে ইতালি, স্পেনের পর এবার জার্মান কোনো ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির সামনে। ঘরোয়া লিগে উঠতে থাকা বাভারিয়ানরা লন্ডন থেকে কোনো মতে ড্র করে ফিরলেও নিশ্চিত হবে কোয়ার্টারের টিকিট। থমাস মুলারের অফ ফর্ম কিছুটা চিন্তার কারণ হলেও লেভানডস্কি ও রোবেনরা আছেন কোচকে ভরসা দিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইউরোপিয়ান ফুটবলের আরো খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে চেলসি। লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। এদিকে স্প্যানিশ লিগে হোঁচট খেয়েছে সেভিয়া। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে টেবিলের 3 নম্বরে থাকা সেভিয়া। গেল বছরে লন্ডনে চেলসিকে 2-1 গোলে হারিয়েছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। লিগ কাপের সেই ম্যাচে হেরে বিদায় নিতে হয় কন্তে বাহিনীকে। ভিন্ন তবু কি মধুরভাবেই না প্রতিশোধ নিয়ে নিল অল ব্লুজরা। একই স্টেডিয়ামে এবার তারা একই ব্যবধানে হারুক। ওয়েস্ট হ্যাম ফরওয়ার্ড লানজিনির গোল কেবলমাত্র ব্যবধানই কমিয়েছে। এদিকে আরেক ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেসের সাথে 1-1 গোলে ড্র করেছে সেভিয়া। ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় টেবিলের 3 নম্বর ধারীরাই। 23 মিনিটে সেভিয়ার ফরাসি মিডফিল্ডার বেন ইয়েদ্দারের গোলে এগিয়ে যায় সাম্পাওলির শিষ্যরা। ম্যাচের বাকি সময়ে আধিপত্য ধরে রাখে সেভিয়া। তবে 75 মিনিটে উল্টো গোল খেয়ে হোঁচট খায় তারা। আলেকজান্ডার কাতাইয়ের গোলে সমতায় ফিরে দেপোর্তিভো। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় 1-1 গোলে ড্র নিয়েই ফিরতে হয় সাম্পাওলি বাহিনীকে। এই ড্রয়ের পরও অবশ্য টেবিলের 3 নম্বর অবস্থান ধরে রেখেছে সেভিয়া। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। আবারও ক্রিকেটের খবর। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ।
3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফররত দক্ষিণ আফ্রিকা। ডানেডিনে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় ভোর 4টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 4 টেস্টে জয় পাওয়া নিউজিল্যান্ড এ ম্যাচে খেলাতে পারে 2 স্পিনারকে। তবে কলিন ডি গ্র্যান্ডহোম কিংবা জেমস নিশামের যে কোনো একজনকে দেখা যাবে এই ম্যাচে। এছাড়া বোলিংয়ে টিম সাউদি ট্রেন্ট বোল্ট আর নেইল ওয়াগনারদের ওপরও ভরসা রাখছেন অধিনায়ক উইলিয়ামসন। এছাড়া ব্যাটিং লাইন সামলাতে উইলিয়ামসনের পাশাপাশি ট্রেইলর লাথামরা তো আছেনই। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে এই ম্যাচের মধ্য দিয়ে অনেকদিন পর মাঠে ফিরছেন মর্নে মর্কেল। ব্যাটিংয়ে ডুমিনি বাভুমা যেমন থাকবেন, তেমনি বোলিং বিভাগ সামলাতে স্পিনার কেশব মাহারাজের পাশাপাশি পেসার রাবাদা ফিল্যান্ডারদের নিয়ে দল সাজিয়েছে প্রোটিয়ারা। মুন্সিগঞ্জে শুরু হয়েছে স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে শহরের পুলিশ লাইনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলার 6টি উপজেলা ও 2টি পৌরসভা সহ মোট 8টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় টঙ্গীবাড়ি উপজেলা একাদশ 59-16 পয়েন্টে সিরাজদি খান উপজেলা একাদশকে হারিয়ে শুভ সূচনা করে। দিনের অপর খেলায় মুন্সিগঞ্জ সদর উপজেলা 45-24 পয়েন্টে লৌহজং উপজেলাকে হারিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশন সদস্য সচিব। এছাড়াও ছিলেন জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঠাকুরগাঁওয়ের প্রথম বিভাগ ক্রিকেট ক্লাব সমূহকে আর্থিক অনুদান দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার জেলা প্রশাসক আব্দুল আওয়াল আনুষ্ঠানিকভাবে ক্লাব কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেন। ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমি, রুশ স্মৃতি সংসদ, আগমনী স্পোর্টিং ক্লাব সহ মোট 12টি ক্লাবকে 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে জমকালো সংবর্ধনা পেল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ জয়ী নারী ফুটবল দল। বঙ্গমাতা গোল্ড কাপে এবার দুর্দান্ত পারফর্ম করেছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরো আসরে দাপুটে পারফর্ম করা নারী দলকে বরণ করে নিতে উৎসবের রঙে সেজেছিল পাটগ্রাম উপজেলা। রং বেরঙের ব্যানার ও ফেস্টুনে খুদে ফুটবলারদের স্টেশনের শুভেচ্ছা জানান সবাই। এরপর নারী দলকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে তাদের স্থানীয় টিএন উচ্চ বিদ্যালয় মাঠে দেয়া হয় গণসংবর্ধনা। এ যাবৎকালে অনেক ধরনের দৌড়ের কথাই তো শুনেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যতিক্রমধর্মী দৌড়ের আয়োজন করা হলেও এবার তার চেয়ে ভিন্নধর্মী স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটেনে। চলুন দেখে আসি ব্রিটেনে অনুষ্ঠিত স্ত্রী নিয়ে দৌড় প্রতিযোগিতা। ব্রিটেনের ছোট শহর ডরকেতে চলছে প্রস্তুতি। নিজ সহধর্মিনীর ওজন মেপে নিয়ে বুঝে নিচ্ছেন সহ্য ক্ষমতা। এসবই স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি। আগের রাতে প্রচন্ড বৃষ্টিতে প্রতিযোগিতার ট্র্যাক পিচ্ছিল হয়ে যাওয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন আয়োজকরা। যেসব স্থানে পানি জমে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে তা দূর করতেও চেষ্টার কমতি নেই স্বেচ্ছাকর্মীদের। সাথে যোগ হয়েছে কৃত্রিমভাবে নানান বাধা তৈরির প্রস্তুতিও। ভারী বৃষ্টিপাতের কারণে প্রতিটি প্রতিযোগীর জন্য এই ট্র্যাক খুবই পিচ্ছিল হবে। 380 মিটার দৌড়তে হবে প্রত্যেককে, যা খুব একটি সহজ হবে না। আর নানানভাবে তাদের বাধা দিয়ে প্রতিযোগিতাটিকে চ্যালেঞ্জিং করে তুলতে আমরাও তৈরি। প্রস্তুতি নেওয়া শেষ, এবার শুরু আসল প্রতিযোগিতা। কেউ নিজ স্ত্রীকে দৌড়ের সুবিধার্থে ঝুলিয়ে নিয়েছেন উল্টো করে, আবার কেউ কাঁধের ওপরে। স্ত্রীর ওজনের তারতম্যের কারণে কারো শুরু হয়েছে দুর্দান্তভাবে, আবার কারো শুরু হয়েছে অনেকটা কচ্ছপ গতিতে। কারণ প্রতিযোগী দম্পতিদের মাঝে তরুণদের পাশাপাশি ছিল বয়স্ক দম্পতিও। পিচ্ছিল ট্র্যাকে শুধু দৌড়েই শেষ নয় এ প্রতিযোগিতা, রয়েছে 4 ধাপে খড়ের গাদার বাধাও। 190 মিটার দৌড়ে আবারও ফিরতে হবে শুরুর পয়েন্টে। ফেরার পথে খড়ের বাধার সাথে যোগ হয়েছে বালতি ভর্তি পানি প্রতিযোগীদের গায়ে ছুড়ে দিয়ে আরো কঠিন করে তোলার বাধা। তবে সব অতিক্রম করে একের পর এক প্রতিযোগী পৌঁছাতে শুরু করেন ফিনিশিং লাইনে। ক্লান্তি থাকলেও প্রত্যেকের মুখে ছিল তৃপ্তির ছাপ। এতটা কঠিন হবে ভাবতেও পারিনি। আপনি ঢালু ট্র্যাক পার হবেন আর মনে হবে হৃৎপিণ্ডটা কেউ চেপে ধরেছে। আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। কচ্ছপের গতি ফিনিশিং লাইনে আমাদের পৌঁছে দিয়েছে। আমার পাও ছোট, তাই ধীরে দৌড়ে ফিনিশিং লাইনে পৌঁছানোটাই ছিল মূল লক্ষ্য। আমি তা পেরেছি।
সবাইকে পেছনে ফেলে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ওয়েলসের জ্যাক ম্যাকেন্ড্রিক ও ক্রিস্টি জোন্স দম্পতি। এ সময় তাদের হাতে ট্রফি স্বরূপ ওয়াইনের কাঠের ছোট ড্রাম তুলে দেওয়া হয়। অসাধারণ অভিজ্ঞতা। পিচ্ছিল ব্যাপারটা প্রথমে সমস্যা করলেও শেষ দিকে তা কাজে লাগিয়ে নিজের গতি বাড়িয়েছি। তবে ক্রিস্টির হেলমেটের খোঁচায় সত্যি খুব সমস্যা হচ্ছিল, তারপরও এটা সত্যি দারুণ অভিজ্ঞতা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। রেকর্ড পরিমাণ অর্থে 5 বছরের জন্য ভারত জাতীয় ক্রিকেট দলের জার্সি স্পন্সরের সত্ত্ব পেল বিখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো। 1079 কোটি রুপিতে আগামী 5 বছরের জন্য ভারত জাতীয় নারী ও বয়সভিত্তিক দলের জার্সি স্পন্সর সত্ত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। এই মাসের 31 তারিখ শেষ হচ্ছে স্টার টিভির সঙ্গে বিসিসিআই এর 4 বছরের চুক্তি। স্টার টিভি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দেয় দ্বিতীয় মেয়াদে তারা স্পন্সর করতে আগ্রহী নন। ফলে নতুন পৃষ্ঠপোষকের জন্য টেন্ডার আহ্বান করে বিসিসিআই। শেষ পর্যন্ত টিকে ছিল দুটি প্রতিষ্ঠান। ভিভো মোবাইলের 768 কোটি রুপির বিপরীতে অপর প্রস্তাব ছিল 1079 কোটি রুপি। ফলে 2022 সাল পর্যন্ত ভারত ক্রিকেট দলের স্পন্সর সত্ত্ব পেয়ে যায় অপো মোবাইল। এর আগে স্টার টিভি 4 বছরের জন্য বিসিসিআইকে দিয়েছিল 203 কোটি রুপি। আগামী 5 বছরে ভারত জাতীয় দল মোট 259টি ম্যাচ খেলবে। সেই হিসেবে অপো বিসিসিআইকে দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটি ম্যাচের জন্য 4 কোটি 61 লাখ রুপি এবং আইসিসির ইভেন্টের ম্যাচের জন্য 1 কোটি 56 লাখ রুপি পরিশোধ করবে। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গল টেস্টে মিরাজ মোস্তাফিজের শুরুর ধাক্কা সামলে উঠেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 321 রান। দ্বিতীয় দিনে যত দ্রুত সম্ভব লঙ্কানদের অল আউট করার পরিকল্পনা টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অন্তত ড্র করবে বাংলাদেশ, প্রত্যাশার সমর্থকদের। বিসিএল এ চলছেই দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের দাপট। এবার ডাবল সেঞ্চুরি পেলেন শাহরিয়ার নাফিস। পূর্বাঞ্চলের বিপক্ষে 397 রানের লিড উত্তরাঞ্চলের। এবং ওয়ার্ল্ড হকি লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এগিয়ে থেকে ওমানের কাছে 3-2 গোলে হারল বাংলাদেশ। কোয়ার্টারে স্বাগতিকদের প্রতিপক্ষ মিশর। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।